27 left, clear to land, 230. স্যার, বাংলাদেশ এভিয়েশন সেক্টরটাকে আপনার সাথে সাথে অনেক সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্যার, নাহিদ এবং এটাই হচ্ছে আমাদের চিন্তা। যে ম্যাডাম কোশ্চেন দেখেন, অ্যাভিয়েশন আমার অর্জন খুবই সামান্য, আমি আমার ওই ওই জ্ঞান নাই, আমার 0.001%ও জ্ঞান নাই, বাট আমার কাছে মনে হয়েছে আমি যে জায়গাগুলো ঠেকেছি, যে গ্যাপগুলা বাংলাদেশে আছে, ওইটা ফিল আপ করার জন্য যতটুকু করার, ইয়ং জেনারেশনকে যে জিনিসগুলো জানানোর, আমি আমার জায়গা থেকে জানাইতে চাই। আমি চেষ্টা করছি, আপনারা আমার থেকে অনেক ভালো জায়গায় যাবেন, আপনারা ইন ফিউচারে বোয়িং এ কাজ করবেন, এয়ারবাসে কাজ করবেন। দেখেন, আসলে কথা বললে সারা রাত কথা বললে ফুরাবে না, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি অনেক বড়, যত শুনবেন তত ভালো লাগবে। আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত একজন লোক বোয়িং এর কোনো লিডিং পজিশনে নাই, কেন নাই? মানে রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ নাই ভালো ভালো জায়গায়, কারণ আমরা এই বিষয়গুলো ভাবি না। আমরা সীমাবদ্ধ যে আমাদের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হইতে হবে, আমরা সীমাবদ্ধ যে আমার বাড়ি থেকে আসতে হবে, এয়ারপোর্টে ঢুকতে হবে, কাজ করবে, বাড়ি চলে যাব। আমি এইটা ভাবি না আমি কেন ইউনাইটেড নেশনে কাজ করতে পারবো না, ইউনাইটেড নেশনেরও তো অ্যাভিয়েশন সেক্টর আছে। আমি কেন ইয়াসাতে কাজ করতে পারবো না, আমি কেন ইকাওতে কাজ করতে পারবো না, আমি কেন অ্যাভিয়েশন কনসালটেন্ট হতে পারবো না, আর পাঁচজন যদি পারে আমি কেন পারবো না? ন্যাশনালিটি কোনো ব্যারিয়ার না, এতটুকু মাথায় রাখেন। আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি সেই ক্যাপাবিলিটি থাকে, ন্যাশনালিটি আপনার জন্য কোনো ব্যারিয়ার না। আপনি যদি ওই নলেজ দিতে পারেন, ইন্ডাস্ট্রি যদি আপনাকে রিকগনাইজ করে, ইন্ডাস্ট্রি আপনাকে বলবে আপনি আসেন। আপনার জন্য আইএটা ওপেন হবে, আপনার জন্য ইকাও ওপেন হবে, ইমিরেটস ওপেন হবে, কাতার ওপেন হবে, প্রত্যেকটা কান্ট্রি ওপেন হবে, যদি তারা মনে করে ইউ আর দ্য রিসোর্স ফর দেম। তো আপনাকে যদি আপনি রিসোর্স হিসাবে তৈরি করতে পারেন, আজকে আপনারা আমার কথা কেন শুনবেন? কারণ আমি আমার নিজের জায়গাটা একটু হলেও তৈরি করতে পেরেছি। এবং আমি চাই আজকে আপনারা যে 40 জন আমার কথা শুনছেন, আগামী 10 বছর পরে 40 জনের কথা মানুষ শুনবে, পৃথিবী শুনবে, আপনারা আপনাদেরকে সেইভাবে তৈরি করবেন। আমি যে আজকে এই শ্রমটা দিচ্ছি, কেন দিচ্ছি? কারণ আমার টার্গেট হচ্ছে গিয়ে আপনারা আসবেন ইন্ডাস্ট্রিটাকে জেনে। আমরা না জেনে এসে, না বুঝে এসে ভালো করেছি খারাপ করেছি বলবো না। আমি আমার ক্যারিয়ার গড়ে নিয়েছি, আমি ওয়ার্ল্ড ক্লাস জব করি, ভালো টাকা বেতন পাই, আমার বয়স হিসাবে একটা রিকগনাইজেশন ইন্ডাস্ট্রিতে আমি করে নিয়েছি, অলরেডি আমার একটা রিকগনাইজেশন আছে। আপনারা ইন ফিউচারে যখন জেনে আসতেছেন, এই রোডটা আপনাদেরকে ভাবাবে, আপনারা স্বপ্ন দেখবেন। মানুষ যেটা স্বপ্ন দেখে সেটা করতে পারে। যদি আপনি ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন দেখেন, সায়েন্স বলে আপনি যেটা স্বপ্ন দেখেন, ঘুমানোর আগে ব্রেনকে কমান্ড দেন আমি এটা হতে চাই, ব্রেন আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে হওয়ার জন্য। তো যে ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং এর রোড ম্যাপটা জিজ্ঞেস করেছিল, যদি ওই স্বপ্নটা দেখেন, আপনি পরিশ্রম করেন, স্লো স্টেপে আগান, সময় দেন, অধৈর্য হওয়া যাবে না। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির বড় সমস্যা হচ্ছে গিয়ে সময়। এই সময়টা যদি আপনি দিতে পারেন নিজের প্রতি, শেখার প্রতি, যদি শিখতে পারেন, ইন্ডাস্ট্রি আপনাকে একটা না একটা জায়গা করে দিবে। হয়তোবা কারো একটু যদি লাকে বিশ্বাস করেন, লাক ফেভার করে একটু আগে যেতে পারবে, কিন্তু যদি আপনার প্রচেষ্টা থাকে, তাহলে লাক আপনার খুলতে বাধ্য। প্রচেষ্টা আপনাকে ধরে রাখতে হবে, প্রচেষ্টার জায়গা থেকে সরে গেলে হবে না, হবে না, হবে না। স্বপ্ন দেখা মানে লক্ষ্য ঠিক করা, সেই লক্ষ্য অনুসারে কাজ করা, সেই লক্ষ্য অনুসরণ করা এবং লেগে থাকা। এই করতে পারেন, ইন্ডাস্ট্রি আপনার। আমি বুঝাইতে পারছি? ইয়েস স্যার, ইয়েস ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার। নে- স্যার একটা কোয়েশ্চেন ছিল, জি। যে আমাদের স্যার ইয়াসা এবং ক্যাব লাইসেন্স এই দুইটা স্যার ইম্পর্টেন্স কোম্পানি ওয়াইজ স্যার মানে ভ্যারি করে, যে ইয়াসা লাইসেন্স কে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় বা ক্যাব লাইসেন্স কে একটু কম, বা এটা ভাইস ভার্সা এরকম হইতে পারে কি স্যার? এটা ধন্যবাদ বাংলাদেশে আবির। বা বিদেশের এটা, ক্ষেত্রে। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, জি। আমি বুঝতে পেরেছি, সরি আবির, সরি। আমি বুঝতে পেরেছি, দেখেন, এটা ডিপেন্ড করে হচ্ছে অর্গানাইজেশনের উপর। যদি বাংলাদেশ কনসিডার করেন, আমাদের কাছে দুইটার ভ্যালু সেম। কেন? কারণ আমাদের প্রত্যেকটা এয়ারক্রাফট রেজিস্টার্ড আন্ডার সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, S2, যেটাকে আমরা সিআরআর 2 বলি। যারা এভিয়েশনে আছেন অবশ্যই এভিয়েশনে অ্যালফাবেট গুলো শিখে নেবেন। তো সিআরআর 2 বলি, S2 হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন বা কল সাইন। তো যদি কোনো এয়ারক্রাফট, দেখেন অ্যাভিয়েশন কিন্তু জানার অনেক অনেক রেগুলেশন, তো সেফটি মেনটেন করার জন্য অনেক কিছু জানতে হবে, একদিনে সব জানতে পারবেন না। তো যখন যে এয়ারক্রাফট যে অথরিটির আন্ডারে রেজিস্টার্ড থাকে, সাধারণত সেই অথরিটির লাইসেন্স দিয়ে এয়ারক্রাফটকে রিলিজ করতে হয়। এখন কথা হচ্ছে, স্যার আমার কাছে ইয়াসা আছে, সেক্ষেত্রে কি আমি ক্যাব অথরাইজ লাইসেন্স, ক্যাব রেজিস্টার্ড এয়ারক্রাফট রিলিজ করতে পারবো না?
পারবেন। সেখানে একটা ফর্মুলা আছে। আপনার কোম্পানি আপনার লাইসেন্স কনভার্সন করার জন্য সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের কাছে অ্যাপ্লাই করবে। একজন ইন্সপেক্টর আপনাকে একটা দুইটা বা পরীক্ষা বা ইন্টারভিউ একটা অ্যারেঞ্জ করবে, বা রেগুলেশন সম্পর্কে একটা পরীক্ষা দিতে হবে। তারপরে একটা কনভার্সন ফি দিয়ে প্রসেস করলে আপনি আবার S2 রেজিস্টার্ড এয়ারক্রাফট সাইন করতে পারবেন। এখন যদি বলেন স্যার আমার কাছে S2 মানে ক্যাবের লাইসেন্স আছে, আমি এমিরেটস এর এয়ারক্রাফট এমিরেটসে গিয়ে সাইন করতে চাই, সেক্ষেত্রে কথা হচ্ছে ভাই ওদের রিকোয়ারমেন্টস হচ্ছে ইয়াসা অথবা ওদের দেশের লাইসেন্স। সেক্ষেত্রে এই লাইসেন্সটা আমার কাজে লাগবে না। এক্ষেত্রে যদি আপনার কাছে ইয়াসা লাইসেন্স থাকে, ওই জায়গাটা আপনার জন্য ওপেন হবে। আমি বারবার একটা কথা বলেছি, ইন্ডাস্ট্রি কি চাইতেছে, ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টসটা কি। আবির, ক্লিয়ার হয়েছেন? জি স্যার। স্যার ক্লিয়ার, কিন্তু স্যার আরেকটু যদি ক্লিয়ার করতেন যে ক্যাব থেকে স্যার ইয়াসা লাইসেন্সটা স্যার কিভাবে ট্রান্সফার করা যাবে স্যার, এমিরেটসে যদি স্যার জব করতে চাই। ভেরি গুড কোশ্চেন। আবির, ক্যাব থেকে ইয়াসা লাইসেন্স ট্রান্সফার করা যাবে না। কোনো লাইসেন্স কোনো লাইসেন্সে ট্রান্সফার করা যায় না। ইয়াসা লাইসেন্স ক্যাবে কনভার্সন করা যাবে, কিন্তু ক্যাবের লাইসেন্স ইয়াসাতে কনভার্সন করা যাবে না। বুঝাইতে পারছি? কিন্তু স্যার আমরা যে মডিউলে স্যার প্রত্যেকটা বুক স্যার, ডিজিসিএ স্যার, ক্যাব বলেন স্যার, ইয়াসা বলেন, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা অক্ষর স্যার মডিউলের একই স্যার। কিন্তু সেম। এখানে স্যার ডেস্টিনেশনটা কেন হইলো স্যার, মানে লাইসেন্সের ক্ষেত্রে এটা। অনেক অনেক গভীরের প্রশ্ন করছেন। দেখেন, ইয়াসা ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি। ইয়াসাতে এখন বর্তমানে 31টা বা 32টা মেম্বার স্টেট আছে, 28টা প্লাস 4টা আছে নন ইউরোপিয়ান স্টেট। ওই একটা লাইসেন্স দিয়ে ওই দেশগুলোতে কিন্তু কাজ করা যায়, কোনো পরীক্ষা লাগে না, কিছু লাগে না, কেউ একটা লাইসেন্স দিলে হলো, এটাকে আমরা ইয়াসা বলি, তাই না? কিন্তু বাংলাদেশে আমাদের অথরিটির একটাই লাইসেন্স। আমি কি বুঝাইতে পারতেছি আপনাকে? আপনি একটু ডিপলি বোঝার চেষ্টা করেন। তো ইয়াসার যে স্ট্যান্ডার্ড, আমরা ইয়াসাকে ফলো করি, ইয়াসা আমাদেরকে ফলো করে না। ইভেন যে কোর্স কারিকুলাম 99.9%ই ইয়াসা থেকে অ্যাডপ্ট করা। তো ইয়াসাতে স্পেসিফিক একদম স্ট্রংলি রেগুলেশনে বলা আছে, ইয়াসাতে আপনি যদি ইউএস এর লাইসেন্সও নিয়ে আসেন, ইউকে লাইসেন্সও নিয়ে আসেন, ইউকে আগে ইয়াসার মধ্যে ছিল, এখন বেরিয়ে গেছে ব্রেক্সিট হওয়ার পরে, কোনো দেশের লাইসেন্স ইয়াসাতে কনভার্ট হবে না। ইয়াসা লাইসেন্স পেতে গেলে আপনাকে মডিউল দিতে হবে ম্যান্ডেটরি, অথবা ইয়াসা অ্যাপ্রুভ 2 বছরের কোর্স করতে হবে। কিন্তু যদি আপনার কাছে ইয়াসা লাইসেন্স থাকে, অন্য অন্য দেশে গভর্নমেন্টের রেগুলেশন আছে, তারা ওই লাইসেন্সকে কনভার্সন প্রসেস রেখেছে। নট অনলি ইয়াসা, ধরেন আপনার কাছে ইন্ডিয়ান লাইসেন্স আছে, আপনি বাংলাদেশে কাজ করতে চান, তাহলে কিন্তু ক্যাবে ওই লাইসেন্সটাকে কনভার্সন করে বাংলাদেশে কাজ করতে পারবেন। এটা কান্ট্রি টু কান্ট্রি রেগুলেশনের উপরে ভ্যারি করে। কিন্তু ইয়াসাতে স্ট্রংলি বলা আছে আপনি অন্য কোনো লাইসেন্স ইয়াসাতে কনভার্ট করতে পারবেন না। নেক্সট কারো কোনো ওকে প্রশ্ন স্যার, থাকলে ক্লিয়ার। জিজ্ঞেস করতে পারি আমরা স্যার স্যারকে। ওই আমি কিছু বলার ট্রাই করছিলাম গত সেশনে স্যার। সরি আমি জি স্যার। শুনতে পাইনি। শওকত বলুন। সাখাওয়াত। স্যার বেসিক লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে হচ্ছে ওই ওজিটি যখন আমরা করবো স্যার, ওইটা এক্সপিরিয়েন্স হিসেবে তো লাইসেন্সও কাউন্ট হবে নাকি স্যার লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে? ধরেন আমি একজন ইন্সপেক্টর, তাই না? ফর এক্সাম্পল, ইয়েস স্যার। আমি ইন্সপেক্টর, আপনি আমার কাছে একটা লগবুক পাঠালেন। ওই লগবুকে তো লেখা নেই আপনি ট্রেনি কিনা, লগবুকে লেখা আছে যে এত তারিখ, এই এয়ারক্রাফটের রেজিস্ট্রেশন নাম্বার, এই এটিএ চ্যাপ্টার 32 ধরেন ল্যান্ডিং গিয়ার, আপনি একটা হুইল অ্যাসিস্টে মানে অ্যাসিস্ট করেছেন হুইল রিমুভ করার জন্য, আপনার ইঞ্জিনিয়ার সাইন করে দিয়েছেন। আমি যখন অ্যাজ ইন্সপেক্টর দেখবো, আমি তো এটা দেখবো না যে আপনি সেখান থেকে বেতন পান কি পান না, আমি দেখবো যে হ্যাঁ ইয়েস আপনি স্যার। কাজ করছেন। আমার যদি কনফিউশন লাগে, আমি আপনার কোয়ালিটিকে মেইল করে ওই জব রেফারেন্সটা চাইবো, যে আমাকে একটু ইনফর্ম করুন এই ব্যক্তিটা অমুক তারিখে এই টাস্কটা পারফর্ম করেছে কিনা, ওই টাস্কের সাইন আছে কিনা, থাকলে ডকুমেন্টসটা পাঠান। ক্লিয়ার? তার মানে আপনি যখন ওজিটি করবেন, আপনি অবশ্যই লগবুকে এন্ট্রি দিতে পারবেন এবং আপনার এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। ওকে স্যার। স্যার আরেকটা স্যার বিষয় এই, হচ্ছে যে স্যার আচ্ছা B1 আর B2 লাইসেন্স, B1 থেকে B2 দিতে যাওয়া যায় কিনা, আবার B2 থেকে B1 এ আসা যায় কিনা স্যার? হ্যাঁ যায়, যদি আপনি B1 কমপ্লিট করেন, এরপরে আহ, আমি যদি ভুল না করে থাকি সম্ভবত 3টা এক্সাম দিলে B2 করা যায়। কিন্তু সেক্ষেত্রে যখন B1 পরীক্ষা দিবেন, ওই পরীক্ষাগুলো B1 B2 মানে ওই 147 B1 B2 দুইটা অ্যাপ্রুভালই থাকতে হবে। ফর এক্সাম্পল, কোন অর্গানাইজেশনের শুধু B1 অ্যাপ্রুভাল আছে, সেখান থেকে যদি আপনি B1 পাস করেন, পরবর্তীতে B2 করতে গেলে কিন্তু আপনার একটু ঝামেলা হবে।
কারণ কি, ওদের বি টু অ্যাপ্রুভাল ছিল না, যার জন্য বি ওয়ান বি টু অ্যাপ্রুভাল একসাথে না থাকলে অনেকগুলো এক্সামিনেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয় না। ওকে স্যার, একইভাবে স্যার ভাইস ভার্সা বি টু থেকে বি 1 এ লাইসেন্স নেওয়া যায় কিনা স্যার? মানে বি 2 কমপ্লিট হ্যাঁ, করার পর আবার সেক্ষেত্রে বি 1 এ। আপনাকে আরো বোধহয় 4টা মডিউল দিতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ মোহাম্মদ। না স্যার, আমি প্রতিম সাহা। ও, প্রতিম স্যার, জি বলুন। হ্যাঁ স্যার, সবার আগে প্রথমে আপনাকে ধন্যবাদ দেই, আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এরকম সুন্দর একটা গাইডলাইনের ব্যবস্থা করে আপনাদেরকে দিয়েছেন। ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলার লোক বহুত আছে, স্যার শোনার লোক কম থাকে না, তো দর্শক থাকেন, আপনারা তো আছেন। নিজেকে ভালো লাগছে যে আপনারা আছেন, আপনারা জানতেছেন। এই দেশটা তো আপনাদের উপরে ডিপেন্ডেন্ট, ফিউচারটা, তাই না? ইয়েস স্যার, ইয়েস স্যার। জি বলুন। স্যার আমার বিষয়টা ছিল, আমি এখন বর্তমানে বিএসসি ডিগ্রি নিচ্ছি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর বাংলাদেশের একটা প্রতিষ্ঠান থেকে। তো আমি চাচ্ছিলাম এর সাথে সাথে হচ্ছে এয়ারক্রাফট মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং এর কোর্সটা করার জন্য। এখন স্যার সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেমন বিএটিসি আছে, কিন্তু বিএটিসি তো মানে আপনার স্যার ওদের যে ওপেনিং অ্যাডমিশনটা প্রত্যেক বছর বছর হয় না, বা ওরকম কোনো টাইম নাই আর কি। তো এই সেই ক্ষেত্রে আমরা আবার একটা সেকেন্ড চান্স হিসেবে ঠাকুর ইনস্টিটিউট যেটা ছিল ইউএস বাংলা, যেখানে স্টুডেন্ট পাঠাচ্ছে, ওটা চয়েস করছিলাম। স্যার আমি এখন বর্তমানে থার্ড ইয়ারে পড়ছি। তো এখন আমার কোশ্চেনটা হচ্ছে, আমার কি এখন হচ্ছে প্যারালালি অ্যারোনটিক্যালের সাথে সাথে মনে করেন এএমই প্রতিষ্ঠানে যে পড়ে আসা ভালো হবে, নাকি অ্যারোনটিক্যালটা শেষ করে ওখানে যে কমপ্লিট করে সেটা ভালো হবে? আহ দেখেন প্রীতম, আপনি যেটা করতে পারেন, যেহেতু আপনি থার্ড ইয়ার আছেন, আপনার ব্যাচেলার্স করতে আরো 2 বছর লাগবে। তো আপনি করুন যে সেলফ স্টাডিতে মডিউল গুলো দিয়ে দেন। কেন বলছি? 2 বছরে ক্লিয়ার হয়ে যাবে। যদি কমপ্লিট করে যান, আপনার ফুল কোর্স করতে আবার সেই 2 বছরই লাগবে, তার মানে 4 আর 2 6 বছর লেগে গেল, তাই না? আর যদি এখন করেন, আপনার কিন্তু 4 বছরে শেষ হলো, আপনি কিন্তু 2 বছর এগিয়ে থাকলেন। ইয়েস স্যার, আমি ওটাই চাই আর কি। ঠিক আছে, আপনি যদি প্যারালালি শুধু মডিউল দেন, পাশ করার পরে আপনার 3 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এটা বেটার। ওকে স্যার, তার মানে আমার ওই কোনো ইয়াসা অ্যাপ্রুভ ইনস্টিটিউট যেমন ঠাকুর ইনস্টিটিউট, এখানে যে পড়ে আসার দরকার না, আমি এখান থেকে এখন প্যারালালি মডিউল দিলেই হয়ে যাচ্ছে ওটা, এরকম? কারেক্ট, আপনি ইয়াসা 147 অ্যাপ্রুভ প্রতিষ্ঠান থেকে শুধু মডিউল গুলা দেন। স্যার সেক্ষেত্রে বিএটিসি তে যে এক্সাম গুলো নেয় ওরা মডিউলের, তো আমি শুধু ওখানে মনে করেন যদি আমি মানে এক্সাম গুলো দিই, তাহলে আমি ইয়াসার থেকে যে লাইসেন্সটা, ওটাতে কোনো সমস্যা হবে না আর কি, তাই তো? না না, আপনি বিএসসি তে পরীক্ষা দিলে কোনো সমস্যা হবে না। বিএসসি আপনাদের, আমাদের সিভিল এভিয়েশন এবং ইয়াসা 147 দুইটাই অ্যাপ্রুভ আছে, কোনো সমস্যা হবে না। ওকে স্যার, আমার এটা একটা মানে অনেক বড় একটা কনফিউশন ছিল আর কি। না, ব্যাচেলর ডিগ্রিটা ছেড়েন না, আপনি কন্টিনিউ করেন প্যারালালি। আচ্ছা, অনেকে না না স্যার, আমাদের লাইভ থেকে কমেন্ট স্যার করতেছে, আমরা তাদেরকে আনসার করতে পারি নাই। জি, স্যার আমার কথা স্যার শেষ একটা হয়নি এখন, কোশ্চেন ছিল, আমি আরেকটু জানতে চাই। যে আচ্ছা ওকে, আবির, ওকে ইউ ক্যান আবির কন্টিনিউ। আবির একটু সময় দেন। পার্থ প্রীতমের আরেকটা কোশ্চেন আছে, বলো। জি বলুন প্রীতম। ওকে ওকে স্যার। মানে কোয়েশ্চেনটা ওই প্রতিম রিলেটেডই, প্রতিম যে সরি। বিষয়টা হচ্ছে স্যার মানে লাইক আমি যদি শুধু মডিউল দিচ্ছি, আর অন্য একজন মনে করেন যে ঠাকুর ইনস্টিটিউট থেকে যে পড়ে আসতেছে, যেমন হচ্ছে কি, যেমন আমাদের প্রতিষ্ঠান, আমি হচ্ছে কলেজ অফ এভিয়েশন টেকনোলজিতে পড়ি। তো আমাদের এখান থেকে অনেকে হচ্ছে এনওসি নেয়, এনওসি নিয়ে নেওয়ার পর তারা দুবাইতে হচ্ছে আপনার ভিশন কনসেপ্ট এভিয়েশন টেকনোলজি নামে একটা ইয়ে আছে, আপনার প্রতিষ্ঠান আছে, ওখান থেকে প্যারালালি হচ্ছে ওরা যে আবার ইয়ে করে আসে, আপনার এমইটা করে আর কি। ঠিক আছে স্যার। তো আর আমি যদি মনে করেন ওরকম এনওসি নিয়ে একই সাথে ঠাকুর ইনস্টিটিউটে যে কন্টিনিউ করি আর কি, মানে এটার কি কোনো রকম মানে পরবর্তীতে জব লাইফ, যেমন আমি যদি পরবর্তীতে ইউএস বাংলা এয়ারলাইন্স বা অন্য কোনো এয়ারলাইন্সে ট্রাই করি জব নেওয়ার জন্য, তো ওরা কি কোনো প্রিফারেন্স দিবে কিনা, যে আমি ওখানে যেয়ে পড়ে আসছি আর অথবা আমি এখানে মডিউল কমপ্লিট করছি? দেখেন, মডিউল কমপ্লিট করলে যেটা হয়, আপনি মেইনটেনেন্সের সলিড নলেজটা পাবেন, হাতে কলমে শিখবেন। আপনাকে তো শেখানো হবে 1200 ঘন্টা থিওরিটিক্যাল, 1200 ঘন্টা প্র্যাকটিক্যাল। ঠিক আছে, বা 1000 ঘন্টা থিওরিটিক্যাল, 1400 ঘন্টা প্র্যাকটিক্যাল, বা 1400 ঘন্টা থিওরিটিক্যাল, 1000 ঘন্টা প্র্যাকটিক্যাল। তো আপনাকে তো হাতে কলমে আপনি শিখবেন। আপনি যখন ফুল অ্যাপ্রুভ কোর্স করে বেরোবেন, আপনি কিন্তু জানেন এই একটা এটিএ চ্যাপ্টার কোনটা, কি মেইনটেনেন্সটা কিভাবে হয়, কত প্রকার মেইনটেনেন্স আছে, টুলস গুলার নাম কি। যেটা কিন্তু আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মেইনটেনেন্স সম্পর্কে এত বেশি জানবেন না, বা সেলফ স্টার্টার মডিউল দিলেও এত ডিপলি কিন্তু আপনি জানবেন না। তো এই পার্থক্যটা তো থাকবেই। ইয়েস স্যার।
এছাড়া আমি ওটাই বলছিলাম যে আমি তো একটা প্রতিষ্ঠানে গেলে আমি প্র্যাকটিক্যাল নলেজ বলেন ভাইয়া সেই আমরা সেই হচ্ছি ঠাকুরের, আমরা 3 জন ভর্তি হয়েছে এবার বাংলাদেশ থেকে ঠাকুরের। আচ্ছা আচ্ছা, খুব ভালো। হ্যাঁ স্যার, ওইটাই বলছিলাম আর কি স্যার। আহ, ধন্যবাদ স্যার আমার কনফিউশন ক্লিয়ার করার জন্য। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার একটা কোশ্চেন ছিল, যে স্যার যদি আমরা এএমই থেকে ক্যামো ইঞ্জিনিয়ার হতে চাই অথবা ক্যাবের যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে স্যার জব করতে চাই, তাহলে স্যার কি কি প্রসিডিউর আছে স্যার? ক্যামোতে আলাদা নাকি বা ক্যাবে কোন ধরনের প্রসিডিউর ফলো করে যেতে হবে, কি ধরনের তাদের রিকোয়ারমেন্ট স্যার? এটা কি ওকে, বিসিএস এর মতো কোনো জব দিতে হবে, দিতে হবে নাকি? না না না, আপনি যদি সিভিল এভিয়েশনে জব করতে চান আপনাকে অবশ্যই ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। যদি একজন আপনি ইন্সপেক্টর হতে চান, এয়ার অর্ডিন্যান্স ইন্সপেক্টর, আপনাকে অবশ্যই ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। তাদের যখন সার্কুলার হবে গভর্নমেন্টের, আপনি অ্যাপ্লাই করবেন, রিটেন পরীক্ষা দিবেন, ভাইবা দিবেন, আর এভরিথিং ওকে থাকলে আপনি সেখানে চাকরি করতে পারবেন। আর ক্যামোতে যদি কাজ করেন প্রাইভেট এয়ারলাইন্সে বা অন্য কোনো এয়ারলাইন্সে, সেক্ষেত্রে আপনার এই যে 2 বছরের অ্যাপ্রুভ কোর্স, এটা থাকলেও অনেক জায়গায় সুযোগ দেয়। এই জিনিসটা ডিপেন্ড করে কি জানেন, এটা ডিপেন্ড করে ডিরেক্টলি, তাদের একটা নির্দিষ্ট রেগুলেশন আছে। এখন যে প্রতিষ্ঠানে আপনি যাচ্ছেন তাদের রেগুলেশনটা কি সেটা জানতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যদি আপনার লাইসেন্স থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার অ্যাক্সেস থাকবে, টাইপ যদি আপনার কোনো এন্ডোর্স হয়ে যায়। আর না হলে কোয়ালিটি বা কেমোতে কাজ করতে গেলে, ধরেন আপনার লাইসেন্স আছে, আপনার একটা ইলেকট্রিক্যালের ডিগ্রি থাকলেও আপনার জন্য একটা অ্যাডভান্টেজ। মানে কিছু কিছু জায়গায় ডিগ্রিটা একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস থাকে। বুঝতে পেরেছেন? জি স্যার, আমাদের এটা তো স্যার বিএসসি কোর্স স্যার, সেই হিসাবে স্যার আমরা তো এই ফ্যাসিলিটিটা সেই পেতেই হিসাবে পারি। আপনার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন, কোয়ালিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, তারপরে আপনি কেমোতে অ্যাপ্লাই করতে পারবেন, প্ল্যানিং এ পারবেন। কিন্তু মেইনটেনেন্সে গেলে মেইনটেনেন্সও পারবেন, ওই মডিউল কমপ্লিট আছে। এজ এ মেকানিক হিসাবে আবার আপনাকে ক্যারিয়ারটা গড়তে হবে, বা টেকনিশিয়ান বা ট্রেনিং, যাই বলেন কাজ একই। এরপরে থ্যাংক ইউ অন্য স্যার। কারো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন স্যারকে। আর কারো কোনো প্রশ্ন আছে কি? স্যার আশা করি হয়তো আর কারো কোনো কোশ্চেন নাই, আমরা তাইলে কি শেষ পর্যায়ে শেষ করতে পারি এই মুহূর্তে? হ্যাঁ, প্রথমে আমি আরেকটু ধন্যবাদ দেই নাইফুলকে। নাইফুল আমাকে অনেকদিন আগে বলেছিল স্যার আমরা একটা প্রোগ্রাম করতে চাই, আমাদের তো এই বিষয়ে একটু কনফিউশন আছে। ওরা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করার পরে বললাম ঠিক আছে, তাহলে তোমরা একটু সময় নাও, একটা ব্যানার তৈরি করো, দেন পোস্ট করো, দেখো কতজন আগ্রহী থাকে। কারণ অনেকেই বাংলাদেশে অ্যাভিয়েশনটা জানে না, এটাও জানে না যে বাংলাদেশে অ্যাভিয়েশনটা আসলে পড়া যায়। আমি নিজেও জানতাম না, পরে জেনেছি। তো মন্দের ভালো, আমি এখন অ্যাটলিস্ট জীবন জীবিকা চালাইতে পারতেছি এটা করে। আপনারা ভালো ভালো জায়গায় ভালো ভালো প্রতিষ্ঠানে পড়তেছেন, আপনাদের ভালো ফ্যাকাল্টি আছে, ভালো ফ্যাসিলিটি আছে, আপনাদের আজকে যে জানার আকাঙ্ক্ষা আছে, আপনারা অনেক দূর আগাইতে পারবেন। আর আপনাদের আজকে এই জয়েনিং এর মাধ্যমে যারা এটাকে গ্রহণ করবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা, সাধুবাদ এবং শুভেচ্ছা, যে আপনাদের ভবিষ্যৎ আরো সুদূর প্রসারী হোক। এবং জীবনে যদি কখনো অ্যাভিয়েশনে কোনো রকম কোনো প্রকার কোনো হেল্পের প্রয়োজন হয়, কোনো তথ্যের প্রয়োজন হয়, যদি মনে করেন যে না আমাকে আপনাদের রিচ করা প্রয়োজন, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, লিঙ্কডইন আছে, আমাকে আপনারা পাবেন। আমাকে, স্যার নাম্বারটা কি স্যার দেওয়া যাবে স্যার, কাইন্ডলি? হ্যাঁ নাম্বার দেওয়া যাবে, নাইফুলের কাছে আছে, নাইফুলের কাছ থেকে নিয়ে দিবেন। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানে আমার অ্যাকাউন্ট দেওয়া আছে, বা হোয়াটসঅ্যাপে আমি প্রত্যেকে আপনাদের নক দিয়েছি, আমাকে নক দিলে আমি স্যারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে আর সব। প্রফেশনালি সবাই একটা করে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, বুঝতে পারছেন? একটা করে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন। কিভাবে খুলতে হয় এটা ইউটিউব থেকে দেখবেন, দেখে নিজের প্রোফাইলটা সুন্দর করে আপডেট করবেন। এটা প্রফেশনালি খুবই দরকার। আমি উৎসকে দেখতে পাচ্ছি, উৎস আমাদের সবারই একজন পরিচিত, ক্যাম্বোডিয়াতে জি আছে। ভাই, জি ভাই, ধন্যবাদ ভাই, আমি আছি এখানে। আমি শুনতেছি অবশ্য উৎস আপনার কিছু। ওখানে অ্যাপ্রুভ কোর্স করেছে ক্যাম্বোডিয়াতে। স্যার স্যার উৎসব আমার কি একটা এখন ট্রেনিং এ আছে স্যার তাই না? স্যার আমার একটা কথা স্যার। জি ভাই, আমি স্যার বর্তমানে আমরা অন জব ট্রেনিং করতেছি। অলরেডি দেখতে গেলে আপনার হচ্ছিল 4 মান্থ স্যার কমপ্লিট আমাদের আর এখানে 2 মান্থ আছে। আচ্ছা, আমাদের এখানে অনেক মানুষ যারা অনেক ভালো ভালো পর্যায়ে আছে স্যার, আপনি যদি একটু তাদের সাথে আমাদের একটু পরিচয় করে দিতেন, সবাইকে পরিচয়টা যদি একটু বলতো আর কি, যদিও এটা আমাদের খুব প্রথমেই করা উচিত ছিল বা দরকার ছিল, যদি একটু করে দিতে আর কি স্যার। সাবিত ধন্যবাদ। আসলে কি আমি কেন জিজ্ঞেস করিনি, কারণ আমাদের সংখ্যা ছিল প্রায় 40 জনের উপরে। তো সবাই যদি 1 মিনিট করে বলতো ওই সেশনটা থাকতো না।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে তো পেরেছি এই স্যার। জন্য টাইম আমি কাউকে স্বল্পতার কারণে। ইন্ট্রোডাকশনের কথা বলি নাই, কারণ আমি তো ভেবেছিলাম যে 40 মিনিটে শেষ হবে, কিন্তু সেটা যে 1.5 ঘন্টা হয়ে যাবে এটা তো আমরা বুঝতে পারি নাই। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এখন এটা আপনারা ভাই চাইলে এখন অনেক। যারা আছেন হ্যালো ভাই। আপনারা আপনাদের পরিচিত হতে পারেন, কোনো সমস্যা নেই হ্যাঁ, আমার দিক থেকে। ভাই 1 মিনিট, আমি জি উৎস। এটা ভাই বলুন। একদম দেখতে গেলে একটা অনেক হেল্পফুল, বুঝছেন ভাই, মানে এভিয়েশনে দেখতে গেলে তো প্রপারলি নলেজ দেখতে গেলে কারো নাই, কিন্তু আমিও তো মোটামুটি আমার দেখতে গেলে অল মডিউল সম্পূর্ণ মডিউল কমপ্লিট, বর্তমানে অন জব ট্রেনিং করতেছি। তো আর 2 মাস আর কি 2 মান্থ 2 মান্থের মতো আছে দেখতে গেলে, তো তারপর শেষ হবে, তারপর টেকনিশিয়ান হিসাবে হয়তো যে কোনো একটা এয়ারলাইন্সে জয়েন দেবো। তো দেখা যায় আমাদের দেশের আর কি এভিয়েশন যে মানে এইভাবে গ্রো আপ হচ্ছে, এটা একটা বিগেস্ট আর কি একটা অপরচুনিটি আমাদের জন্য আর কি, যেহেতু ইউএস বাংলা A320 বা 30 ওরা বাইং করতেছে, যেটা একটা বিগেস্ট অপরচুনিটি। ধন্যবাদ ধন্যবাদ ভাই উৎস। আপনাকে, ধন্যবাদ। আর কেউ কিছু বলতে চান? কারো কোনো ব্যক্তিগত অভিমত থাকলে ব্যক্ত করুন, প্ল্যাটফর্ম আপনাদের। স্যার আমি একটু ছোট্ট করে কথা বলতে চাই সবার উদ্দেশ্যে, যেটা আমি যেমন আমরা তিনজন বাংলাদেশ থেকে ঠাকুরে এমিতে যাচ্ছি। তো আসলে এই সেক্টরটার ভবিষ্যৎ কি বা কিভাবে আসা যায়, রোড ম্যাপ কি, কিছু জানতাম না। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর স্যারের ভিডিও চ্যানেল আছে, স্যারের একটা মুভ উইথ মলয়, সেইখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ছিল। সেগুলো দেখার পরে পরে স্যারের সাথে কন্ট্যাক্ট করি পার্সোনালি। স্যার আমাদের তিনজনকে প্রচুর পরিমাণে হেল্প করছে এই সেক্টরে। মানে আজকে যে গাইডলাইন গুলো দিল, এইরকমই আমাদেরকে খুব সুন্দর পার্সোনালি গাইডলাইন গুলো দিয়েছিলেন, যার জন্য হয়তো আমরা আজকে ভর্তি হইতে পাইছি, না হলে আমরা অন্য সেক্টরে মুভ করার চিন্তা ভাবনা করতেছিলাম এইচএসসি কমপ্লিট করে। তো স্যারকে আসলে ধন্যবাদ দিয়ে, মানে ধন্যবাদ দিলেও হয়তো ছোট হয়ে যায়, ধন্যবাদ দেওয়ার ভাষা নাই স্যারের কাছে। স্যার আমাদের হ্যাঁ, জন্য না না, কাজ করে যাচ্ছে এবং আশা করি এভাবে স্যার আমাদের পাশে সবসময় থাকবেন। অবশ্যই আপনাদের যখন প্রয়োজন হবে। আলভি, আর আলভি না, কিন্তু ইব্রাহিম খলিল, আলভি কিন্তু কথা বলতেছে না, কিন্তু কাজ করতেছে। আলভি আপনি কথা বলুন আমাদের সাথে। স্যার নাফি একা ধন্যবাদ দিচ্ছি স্যার, আমি আপনাকে ধন্যবাদ না দিচ্ছি স্যার, স্যার। আমি মেইনলি স্যার ধন্যবাদ এই স্যার। জিনিস সম্পর্কে জানার জন্য চাচ্ছি স্যার, কথা বলার স্যার, মানে আমি দেখেছিলাম স্যার কোশ্চেন অ্যান্সার স্যার সব পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট একটা প্রচেষ্টা, একটা প্ল্যাটফর্ম আমরা শুরু করলাম। এরপর আপনারা বিভিন্ন জায়গায় সেটেল ডাউন হবেন, আপনাদের সবাইকে নিয়ে আমাদের এই সেশন অন হলো, এই সেশনটা কন্টিনিউ থাকবে। আপনাদের পরে আরো নতুন কেউ আসবে, তাদের সাথে আমরা এই কথাগুলো বলবো। এই ভিডিওগুলো আমাদের লাইভ হয়ে যাবে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দিয়ে দিব। সেটা দেখেও অনেকের অনেক প্রশ্ন থাকবে, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনার চ্যানেলে স্যার নতুন নতুন ভিডিও দেবেন, আপনি অনেকদিন ভিডিও দেন না স্যার নতুন। ম্যাডাম বিশ্বাস করেন, আমি হচ্ছে গিয়ে মানে এত ব্যস্ততা, এটা বলাও ঠিক না, কর্মব্যস্ততা। তো ভিডিও যে তৈরি করে এডিট করবো এই সময়টা আমি পাই না। আমি সকালে বের হয়ে আস্তে আস্তে রাত হয়, অনেক কাজ থাকে। তবে দিব, আমারও কিছু প্ল্যান আছে। যে ইউএস বাংলার যে ভালো ভালো প্ল্যান গুলো করতেছে, এগুলো নিয়ে আমাকে অনেক প্রশ্ন আসছে। আমি নাইফুলকে বলছি যে দেখো ইউটিউবে অনেকগুলো কমেন্টস আসছে, এগুলো একটু কালেক্ট করো, আমরা একদিন বসে এগুলো শর্ট আউট করে সবাইকে বলবো। আমি ক্ষমা প্রার্থী, খুব শীঘ্র হয়তো বা আবার ভিডিও দিব। যে এগুলো নিয়ে আমরা কাজ করতেছি, খুব শীঘ্রই নতুন ভিডিও আসবে। অবশ্যই। থ্যাংক ইউ স্যার আপনাকে। আসলে আমিও অনেকদিন ধরে আর কি অনেকের কাছে ইনফরমেশন গ্যাদার করার খুব ট্রাই করতেছিলাম। আজকে একদম হচ্ছে খাতা কলম নিয়ে বসছিলাম যে হচ্ছে দেখি কি কি জানা যেতে পারে এজেন্সিতে। তো হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করতেছিলাম, তো খুব রিলায়েবল কোনো পার্সনের কাছে খুব ভালো কোনো ইনফরমেশন জানতে পাইনি। তবে আজকের সেশনটা আসলে আমাদের জন্য খুবই উপকার ছিল। থ্যাংক ইউ স্যার, এর জন্য আসলে আপনার সময়টা দেওয়ার জন্য আসলে আহ, খুব করে ধন্যবাদ আপনাকে। কোনো সমস্যা নেই, ধন্যবাদের কিছু নেই। ধরেন যে আমি আপনারা নেক্সট জেনারেশন, আমার দায়িত্ববোধ। আমি একজন মানুষ, আমি বাংলাদেশের নাগরিক, আমি এভিয়েশন স্ট্রাগল করেছি। সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমার নেশনকে আগানোর জন্য, নেক্সট প্রজন্মকে ভালো কিছু দেওয়ার জন্য, এটা আমার একটা ব্যক্তিগত দায়িত্ববোধের জায়গা থেকে আমার এত কিছু করা। আমি সকাল থেকে স্লাইড বানিয়েছি, পরে নাইফুলকে বললাম একটা স্লাইড বানানোর কথা ছিল না, তারপর তৈরি করেছি। যে আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দেওয়া। মানুষ তো অনেক স্ক্যামের শিকার এখন, অ্যাভিয়েশনে বিশেষ করে। এটা সব জায়গায় আছে, বাংলাদেশ, দুবাই বলেন, একটু আগে একটা প্রতিষ্ঠানের নাম বললো, সবকিছু মিলায়। তো এই জন্য এই রোড ম্যাপটা তৈরি করা, যে আপনারা একটা জায়গায় গিয়ে ঠকবেন সেটা না, মানে ঠকার আগে শেখেন, আগে থেকে জানলেন বুঝলেন। এখন আপনাকে ঠকাইতে গেলেও তার ভাবতে হবে 5 বার, বা ভালো মন্দ আপনি করতে পারবেন। আপনাকে যদি কেউ কালকে লাখ টাকা বেতনে চাকরি দিয়ে দেয়, আপনি যেহেতু এই কনসেপ্টটা গ্রো করছেন, আপনি কিন্তু তাকে অ্যাটলিস্ট প্রোটেক্ট করতে পারবেন যে আপনি যেটা বলছেন আমার মনে হয় আপনার তথ্যে ভুল আছে। ঠিক আছে? তো আমি আমার যে সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটা করতেছি। শুধু এটা না, এছাড়াও আমি অনেক ভলেন্টিয়ারি কাজ টাজ করি, গাছ টাছ লাগাই। বুঝতে পারছেন সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা বলে? আমার একটা ফাউন্ডেশন আছে, অ্যাকশন ক্লাইমেট ফাউন্ডেশন।
যদি আপনারা কেউ সোশ্যাল কাজ করতে চান আমাদের সাথে যুক্ত হতে পারেন, অনলাইনে সার্চ করলেই পাবেন। অবশ্যই স্যার, অবশ্যই স্যার, আমাদেরকে অ্যাড করে নিবেন স্যার, আমরা অবশ্যই আপনার সাথে কাজ করতে আগ্রহী স্যার। চ্যাট বক্সে আমরা আমাদেরকে ওয়েবসাইটটা যদি দিয়েছি, গ্রুপটা একটু লিংক চেক করতে পারেন আপনারা। ফাউন্ডেশনের এটা ওয়েবসাইটটা থ্যাংক দিয়ে ইউ। দিয়েছি আমরা। এটা হচ্ছে আমাদের ধরেন অ্যাভিয়েশনে যারা আছেন, আমরা প্রায় 3% কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করি সারা পৃথিবীতে। তো দেখলেন কদিন আগে দুবাইতে ঝড় হলো, বন্যা হলো, বাংলাদেশের ওয়েদার ভালো না, এত টেম্পারেচার হাই। সবকিছুর একটাই কারণ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, বায়োডাইভার্সিটি, তারপর হচ্ছে গিয়ে আপনার উষ্ণতা। তো একমাত্র সাস্টেনেবল সলিউশন হচ্ছে গিয়ে গাছ লাগানো। তো ওই কাজটা আমরা করি। আমার সাথে আর অনেক ভলেন্টিয়ার টিম আছে বিভিন্ন জেলা থেকে। আপনারা যারা করতে চান আমাদের ওই ওয়েবসাইটে যাবেন, আমার সাথে যুক্ত হবেন, একসাথে থাকবো, একসাথে কাজ করব। সুন্দর সমৃদ্ধময় একটা বাংলাদেশ হবে, একটা সুন্দর কমিউনিটি হবে, ঠিক আছে, আমাদের একটা বড় পরিবার হবে। স্যার, একটা ছোট্ট প্রশ্ন আমাদের চ্যাট বক্সে আসছে যে এএমইতে বিএসসি করার টাইমে সিজিপিএ কতটা ম্যাটার করে এবং মডিউলে কত মার্কস আসলে লাগবে, যদি একটা একটু বলতেন ছোট্ট করে। মডিউলে পাস মার্ক হচ্ছে 75%, 70 পাইলে পাস। এরপরে 100 200 জাপান, কোনো সমস্যা নেই। 70 কম পাইলে আপনি ফেল। আর মিডিয়াম একটা সিজিপিএ পাইলে হয়। আসলে কি জানেন, লিডারশিপ এমনই একটা জায়গা, মানে শেখাটা এমনই একটা জায়গা, সেখানে সিজিপিএ কোনো ব্যারিয়ার না। কারণ ইদানিং কিছু পোস্ট দেখি যে 2.5 পেয়েও কিন্তু ইউএসএ তে স্কলারশিপে চলে গেছে। তার কিছু পাবলিকেশন আছে, সে যখন প্রফেসরকে কনভিন্স করতে পেরেছে। তো সিজিপিএ কোনো ব্যারিয়ার না, ঠিক আছে। ইন্টারমিডিয়েট পর্যন্ত ভালো সিজিপিএ থাকলে, আর গ্রাজুয়েশনে যদি আপনার নলেজ ভালো থাকে, সিজিপিএ কোনো ব্যারিয়ার না। কারণ আমি দু একজনকে চিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সিজিপিএ ছিল 2.8 বা 2.5, তারা এখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বড় ইঞ্জিনিয়ার। তো সিজিপিএ কোনো ব্যারিয়ার না আপনার আপনার ইন্টারমিডিয়েট। আপনার নলেজটা হচ্ছে আপনার সবকিছু। স্যার লাস্ট একটা কোশ্চেন ছিল স্যার। 75%ই বলেছি, হয়তোবা আমি ভুলও বলতে পারি, হয়তোবা 75%ই বলেছি। স্যার আমি বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটিতে আছি এই মুহূর্তে স্যার, ফার্স্ট ইয়ার। স্যার এএমইতে বিএসসি করার সময় স্যার আমাদের এখানে বর্তমানে কিছু প্রজেক্ট মানে চালু আছে স্যার। এখন আমাদের কি স্যার এই প্রজেক্ট গুলো খুব ইম্পর্টেন্ট, মানে এএমই দের জন্য কি প্রজেক্ট খুব জরুরি? কোন ধরনের প্রজেক্ট করতেছেন? একটা হচ্ছে স্যার ফিকো স্যাটেলাইট, মার্স রোভার, তারপর হচ্ছে স্যার আরেকটা রকেটারি প্রজেক্ট ছিল স্যার। আচ্ছা দেখেন, কোনো শিক্ষায় কিন্তু লস নাই। আপনি যেহেতু ব্যাচেলর ডিগ্রি করতেছেন, আপনার কিন্তু কেরিয়ার পাথ গ্রোথের, বা ধরেন আপনি এমইতে কিছু করতে পারলেন না, বা আপনার চাকরি হলো না এয়ারলাইন্সে, তো আপনার ব্যাচেলর ডিগ্রি থাকার কারণে আপনি কিন্তু রকেট সায়েন্সের উপরে মাস্টার্স করতে পারেন। আর কোনো প্রজেক্ট যদি আপনি ভালো বুঝেন, এমন হতে পারে এই প্রজেক্টের কারণে আপনি ফুল ফান্ডেড মাস্টার্স পেয়ে যাচ্ছেন, ফুল ফান্ডেড পিএইচডি পেয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন? এই জন্য ইউনিভার্সিটির কোনো কিছুকে ফেলনা হিসেবে দেখা যাবে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা কি শেষের স্যার দিকে স্যার যাব? স্যার আমাদের কমেন্টে আর একটা প্রশ্ন আসছে যে স্যার বি1 এবং বি2 এর মধ্যে আপনি কোনটাকে বেশি প্রেফার করেন? আমাকে কি মার খাওয়াবেন ইয়াসার কাছ দিয়ে? দেখেন, অথরিটি যেহেতু দুইটা তৈরি করেছে, দুইটাই 100% গুড। বুঝতে পারছেন? দুই ধরনের ইঞ্জিনিয়ারিং বাংলা মানে প্রত্যেকটা এয়ারলাইন্সে দরকার, বি1 এবং বি2। দুইটাই হাইলি ডিমান্ডেবল। আপনি এটা বলেন না যে বি1 এর প্রায়োরিটি বেশি, বি2 এর প্রায়োরিটি কম, কখনোই না। আপনি যে ইঞ্জিনিয়ারই হন, আপনার পেশায় আপনি ভালো হলে আপনার ডিমান্ড আছে। দুইটাই ভালো, কোনোটা খারাপ না। খারাপ হলে তো এটা থাকতো না। দুইটা ইঞ্জিনিয়ারই দরকার। ইভেন কিছু কিছু লাইন মেনটেন্যান্স কোম্পানিতে রিকোয়ারমেন্টস আছে, ধরেন সিঙ্গাপুর এয়ারলাইন্স। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা রিকোয়ারমেন্টস আছে, ওদের যদি থার্ড পার্টি মেনটেন্যান্স কোনো কোম্পানি প্রোভাইড করে, কোম্পানিতে অবশ্যই বি1 এবং বি2 ইঞ্জিনিয়ার দুইটাই থাকতে হবে, আর না হলে তারা এয়ারক্রাফট পাঠাবে না। তার মানে দুইটাই ডিমান্ডেড, ঠিক আছে। জি, আশা করি তাহলে আমাদের কারো আর কোনো স্যার প্রশ্ন। এখানে একটা কোয়েশ্চেন ছিল, আহ, যে ওকে স্যার, আসলে আমাদের মিটিংটা এখন শেষ করা দরকার আর কি, প্রায় 11:30 বেজে গেছে। আমি আশা রাখবো যে যাদের কোনো কিছু দিয়ে এক্সট্রা তারপর কোনো কোশ্চেন থাকে, আমরা স্যারের ফেসবুক থেকে ফলো করব। ইভেন স্যারের যে ভিডিও যেগুলো আছে ইউটিউবে, ওগুলো কিন্তু অনেক আমাদের কোশ্চেন কভার করা আর কি। আমরা যদি একটু ভালো করে দেখি, ওগুলো থেকে আমরা অনেক কোশ্চেন পেয়ে যেতে পারি। তাছাড়াও স্যারের পার্সোনাল নাম্বার আছে, আমরা সবাইকে নাফিলকে এরপরেও ইনবক্স করবো যদি কোনো তাহলে। কোশ্চেন থাকে, সাবিত, আমি থ্যাংক ইউ আপনাকে কন্ট্রিবিউট করার জন্য। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে, আমরা এক সপ্তাহ হুম। সময় নেই। আপনারা আপনাদের কোশ্চেন গুলো রেডি করুন। আমি 22 তারিখ পর্যন্ত ঢাকার বাইরে থাকবো কয়েকটা দিনের জন্য।
পরে এসে আবার আপনাদের সাথে জি স্যার, আরেকটা জি স্যার, সেশন করা যাবে। স্যার ইট উইল যদি বি কোনো গুড ওয়ান জি ধরনের স্যার, প্রশ্ন আমরা রয়েছে, সেকেন্ড একটা সেশন করতে পারি যদি প্রশ্ন আমাদের বেশি আসে। আমরা একটা সেকেন্ড সেশন করতে পারি কিছুদিন পরে। ওকে স্যার, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাফিউলের সময় আপনাকে ধন্যবাদ জানাইছি। আমরা তিনজন যাচ্ছি পড়াশোনা করার জন্য দেশের বাইরে। তার ভিতরে আমি একজন। ওই হিসাবে আমি আপনাকে ধন্যবাদ জানাতেই পারি। আপনাদের ইভেন স্যার সবাইকে আপনি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। স্যার। জি, আর আপনারা যারা বাইরে যাবেন, বাইরে অনেক কিছুর অপরচুনিটি আছে যেটা দেশে নাই, তো ওই জিনিসগুলো মেনটেন করে চলতে হবে আর কি আপনাদের। জি ওই স্যার, তো এটা অপরচুনিটি নিয়ে গুলো আমরা নেওয়া আসলে যাবে না। পরবর্তীতে কথা বলবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা অবশ্যই, এই নিয়ে আসলে কথা বলবো। অবশ্যই। ধন্যবাদ স্যার আপনাকে। ঠিক আছে, ভালো থাকবেন স্যার। আপনারাও ভালো থাকবেন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আর পরবর্তীতে কোনো কোশ্চেন থাকলে আমরা আবার একটা সেশন করব। হ্যাঁ, ওকে স্যার, ধন্যবাদ স্যার। শুভরাত্রি সবাইকে, শুভরাত্রি। জি, শুভরাত্রি স্যার। শুভরাত্রি। আমরা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।